মাহফুজুর রহমান, আপনার কাছে প্রথমে আসতে চাই, সেটি হচ্ছে জাতিসংঘ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেন এই বিষয় নিয়ে পুশব্যাকে যে ঘটনা ঘটছে সীমান্তে, সেটি নিয়ে আলোচনা করার দরকার রয়েছে। আপনার দৃষ্টিতে কি মনে হয়, ভারত যেভাবে শুধু বাংলা ভাষাভাষী হলেই বা মুসলিম হলেই যে লোকগুলোকে আমাদের দেশে পাঠিয়ে দেওয়ার যে প্রচেষ্টার মধ্যে আছে, সেখানে আদৌ কি আলোচনা করবার কোনো সুযোগ আছে? জি, আলোচনার সুযোগ আছে। নিয়ে আপনার আলাপ আলোচনা করতে হয় এবং আলাপ আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছতে হয়। এছাড়া অন্য কোনো বিকল্প নাই। আলাপ আলোচনার একমাত্র বিকল্প হলো যুদ্ধ। তো আপনি যেহেতু যুদ্ধ করবেন না, যুদ্ধের দিকে যাওয়ার চিন্তা আমরা কখনো করছি না, সুতরাং আমাদেরকে আলাপ আলোচনাই করতে হবে। আর আপনার যে স্টেটমেন্টটা আপনি দিলেন সেটার মধ্যে একটু মিসলিডিং, যে এটা ঠিক জাতিসংঘের সিদ্ধান্ত না বা জাতিসংঘের বক্তব্য না। একটা প্রশ্ন উত্তরে সেখানে জাতিসংঘের প্রতিনিধি সহজভাবেই সেই কথাটা বলেছেন যে যেহেতু এটা দ্বিপাক্ষিক সমস্যা, এটা দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। আমরাও বরাবরই এটা বলে আসছি এবং আশা করি এটা উভয় পক্ষ জিনিসটা রিয়েলাইজ করবে এবং আমরা আলাপ আলোচনার মাঠে ফিরতে পারবো। না, আপনি যে রিয়েলাইজেশনের কথা বলছেন, আমরা তো এই পুশব্যাকে ঘটনা তো আর নতুন নয়, এটা আরো অনেক মানে যুগ যুগ ধরে আসলে বলতেই পারে, আমরা বছর পর বছর হচ্ছে। কিন্তু এবারে যে বিষয়টা দাঁড়িয়েছে যে বিজেপি যখন বহু বছর পর পশ্চিমবঙ্গ তাদের ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারলো, এবং সেই নির্বাচনের আগ থেকে যখন তাদের এক ধরনের ভাষা এরকম ছিল যে বাংলা ভাষা যারা তারা বাংলাদেশে চলে যাবে, মুসলিম যারা তারা পাকিস্তানে চলে যাবে অথবা বাংলাদেশে চলে আসবে, মানে আগে থেকে তাদের একটি পরিকল্পনার মধ্যে ছিল যে বাংলা ভাষী যারা রয়েছেন এবং একই সাথে মুসলিম যারা রয়েছেন তাদেরকে এখানে তারা ফেরত পাঠাবেন। এবং তারা যখন পশ্চিমবঙ্গে জিতলো, তারপর এই প্রক্রিয়াটি আমরা দেখেছি এবার অনেক বেশি, কারণ মোটামুটি বাংলাদেশের যে কয়টা বর্ডারের সাথে তারা সবচেয়ে বেশি কাছাকাছি আছে, সব বর্ডার দিয়েই তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং সেটা অব্যাহত রেখেছে। আমরা জানি যে এর আগে দিল্লিতে একটি বৈঠক হয়েছে, সেটা পরবর্তীতে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক হবে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় না যে বিষয়টি এবার অনেকটা ইচ্ছা করেই এই ঘটনাটি আরো বেশি তারা করছে? হ্যাঁ, মনে হচ্ছে, অবশ্যই সেরকম মনে হচ্ছে। কিন্তু আমাদের দিক থেকে তো আলাপ আলোচনা ছাড়া ভিন্ন কোনো পথ নেই। মানে একটা পথ আছে, যেটা হলো আমাদের বিজিবিকে সতর্ক করা, এবং বিজিবি এইবার যথেষ্ট সতর্ক অবস্থায় আছে এবং পেশাদারিত্বের সঙ্গে তার দায়িত্ব পালন করছে। এর পরবর্তী স্টেপ হতে পারে যে দুই দেশের ডিজি, অর্থাৎ বিজিবি ডিজি এবং বিএসএফ এর ডিজি তারা নিজেরা বৈঠক করে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করা। সেই পর্যায়টিও আমরা অতিক্রম করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি, সেটা আপনারাও দেখছেন, আমিও দেখছি। সুতরাং এখন শেষ পর্যায়ে এসে এটা আপনার উভয় দেশে রাজনৈতিক পর্যায়ে বা কূটনৈতিক পর্যায়ে এই আলাপ আলোচনাটা করতে হবে। আপনার কাছে কি মনে হয় ভারতের এই এই রাজনীতিটা বাংলাদেশের সাথে করার কারণ কি হতে পারে? মানে ভারত কি জন্য এই ধরনের আচরণ করছে? হ্যাঁ, কারণ তারা এটা যখন খুব সহজ। জি জি, এটা খুব সহজ। এইটা হলো একটা রিফ্লেকশন, মানে একটা প্রতিফলন যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো নাই। দুই দেশের মধ্যে সম্পর্কের বৈরিতা আছে, সম্পর্কের একটা টানাপোড়েন চলছে। এইটার একটা আলামত বলতে পারেন, বা অথবা নজির বলতে পারেন, যে এই পুশিন বা সীমান্ত হত্যা এই ধরনের ঘটনা ঘটছে। তারা যখন কেন্দ্রীয় সরকার থেকে বলা হচ্ছিল যে যখন বাংলাদেশে নতুন সরকার আসলো, নির্বাচিত সরকার আসলো, যে তাদের সাথে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায়, নতুন করে বন্ধুত্বের জায়গাটি তারা তৈরি করতে চায়, তার মানে তারা মুখে বলছে একরকম কিন্তু তারা আসলে আচরণ করছে ভিন্ন। আমরা এই জায়গায় জানতেই চাই আমাদের একজন অতিথির কাছে, ব্রিগেডিয়ার জেনারেল হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আপনার কাছে, সেটি হচ্ছে যে এই পুশিনের কারণে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ আমরা এবারে দেখছি যে সীমান্তে বিজিবির সাথে সেখানকার স্থানীয় গ্রামবাসীরাও কিন্তু অংশ নিচ্ছেন, তারাও সেটি ঠেকানোর এক ধরনের প্রক্রিয়ার মধ্যে গেছেন, তারা অনেকটা আতঙ্কিত। তারা নানা ধরনের যে বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমে, যে অপরাধ প্রবণতার একটি জায়গা, দখলদারিত্বের একটি জায়গা তৈরি হতে পারে বলে তারা এবার বিজেপির সাথে নিজেরাও সেই জায়গায় দাঁড়িয়েছে, যাতে এভাবে পুশিন করে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে অবৈধভাবে। আপনার কাছে কি মনে হয় গ্রামবাসীর যে মানসিকতা এখন এই মুহূর্তে আছে সেটি কি সঠিক? জি, ধন্যবাদ। অবশ্যই সঠিক।
কারণ তারা যুগ যুগ ধরে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বসবাস করছে, ভারত বাংলাদেশ সীমান্তে বসবাস করছে। ভারতের পাশে ভারতীয়রা এবং আমাদের দেশে আমাদের এই গ্রামবাসীরা রয়েছে। তারা দেখছে যে ভারত কি ধরনের আচরণ করছে আমাদের সাথে। অথচ আমরা সবসময় কিন্তু বলি যে আমাদের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি আমরা সব এক, আমরা এক ধরনের মানুষ, আমাদের মন মানসিকতা সব এক ধরনের। তো এই প্রতিফলনটা যখন তারা দেখে যে আসলে মুখে এক বলছি কিন্তু কাজের ক্ষেত্রে এই জিনিসটা করছি না, তখন তাদের মনেও একটা বিরূপ ভাব জাগে। আর নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই এটা নিরাপত্তার ব্যাপারটা আছে, কারণ তারা শান্তিতে বসবাস করতে পারে সীমান্তে, এখন তারা শান্তিতে বসবাস করতে পারছে না। তারা একটা অ্যালার্ম অবস্থায় আছে, তারা সবাই এখন সজাগ, তারা প্রহরা দিচ্ছে বিজিবির সাথে থেকে এই ধরনের পুশিন ঠেকাতে। তার মানে তারা অ্যাক্টিভ অবস্থায় আছে এবং একটু অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। তো অবশ্যই এই জিনিসটা আমাদের জন্য ভালো না। একটা ভালো প্রতিবেশী হিসাবে আমরা মনে করি যে দুটা দেশ সুন্দরভাবে থাকা উচিত। আমরা অনেক বছর ধরেই আমরা ভালোভাবেই ছিলাম। হ্যাঁ, সীমান্তে অনেক সমস্যা ছিল, এই ধরনের সমস্যা থাকবে, সীমান্ত ব্যবস্থাপনা আছে, এবং এছাড়াও কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান বলে একটা জিনিস আছে যেটা সিবিএমপি বলে। এটাতে কিন্তু বলা আছে এই ধরনের পুশিং অ্যাকচুয়ালি করার কথা না। এই ধরনের একটা দুপক্ষের ভিতরে এটা মীমাংসা করে সুরাহা করে তারপরে এই ধরনের আদান প্রদান হওয়া উচিত। তো কেন হচ্ছে না এই জিনিসটা আমি মনে করি হওয়া উচিত, এবং এই জন্যই আমাদেরকে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিতে হবে এবং একটা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার উদ্যোগ নিতে হবে। কিন্তু আলোচনা তো আমরা দেখেছি যে শীর্ষ পর্যায়ের নেতারা বসেছিলেন দিল্লিতে, এবং আরও একটি হয়তো সম্মেলন হবে সেপ্টেম্বরের দিকে যতটুকু ভুল না করে থাকি। আলোচনায় তো এই পুশিন নিয়ে কোনো ধরনের সুরাহা হয়নি, তার মাঝেই আমরা দেখছি যে হচ্ছে চলেই যাচ্ছে বিষয়টা। আপনার কাছে কি মনে হয় যে শুধু আলোচনা করেই বা তাদের পক্ষ থেকে বিষয়টি ফয়সালা না আসা পর্যন্ত অপেক্ষা করব, আমরা এই অবস্থানেই আমাদের থাকতে হবে? ব্যাপারটা এরকম, এখন যে ঘটনাগুলো ঘটছে আমরা ঘটনাগুলো মনিটর করব, ঘটনাগুলো রেকর্ড করব, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের একটা আর্কাইভিং হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, যেটা দুই প্রতিবেশীর ভিতরে, যা কখনোই গ্রহণযোগ্য না। এই জিনিসগুলো আলোচনার মাধ্যমে অ্যামিকেবল সেটেলমেন্ট অফ ডিসপিউট আমাদেরকে করতেই হবে। বিকজ আমরা সীমান্তে বিএসএফ এবং বিজিবি তারা তাদের নিজেদের অবস্থানে আছে, এবং বিএসএফ যখন পুশ ইন করছে তখন বিজিবি কিন্তু তাদেরকে আবার ফেরত পাঠাচ্ছে ভারতে। এটাতে সমস্যাগ্রস্ত হচ্ছে তারাই, যে সাধারণ নাগরিক যারা নিজেরা ভারতীয় কিন্তু ভারতীয়রা তাদেরকে বলছে তারা বাংলাদেশি, অথচ তারা বাংলাদেশিও না। এই ধরনের একটা পরিস্থিতিতে তাদের আসল নাগরিকত্ব যাচাই বাছাই না করে যেই মানুষগুলো সাফার করছে, এই জন্য আসলে আমি মনে করি যারা পুশিং করছে তারা দায়ী, এবং তাদেরকে এই ধরনের চিন্তা ভাবনা বা এই মানবিকতার দিকে একটু দৃষ্টি রেখে এসব থেকে বিরত থাকা উচিত। আমরা একটু জানতেই চাই মাহফুজুর রহমান আপনার কাছে, সেটি হচ্ছে যে আলোচনাটি আসলে কোন পর্যায়ে হলে পরে ভালো হয় বা কোনো সিদ্ধান্ত আসার সুযোগটি থাকে, এটি জানার পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে অনেকেই যেমনটা বলছিলেন এবং গণমাধ্যমেও এই খবরটি এসছে যে যাদেরকে পুশিং করা হচ্ছে তারা যে বাংলাদেশি, এটি প্রমাণ করার কোনো আসলে উপায় আছে কিনা? কারণ অনেক সময় দেখা গেছে তারা ভারতীয়, তাদের সেখানকার আইডি কার্ড রয়েছে, তাদের যে ধরনের রেশন কার্ড থাকে, এরকম নানা বিষয় আসলে পাওয়া গেছে একটা পর্যায়ে, যে দেখা গেছে যে না, তারা হচ্ছে বাংলা ভাষায় ঠিকই হয়তো কথা বলে কিন্তু তারা বাংলাদেশি না। আমাদের এদিক থেকেও কি এরকম কোনো কিছু আসলে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে কিনা, যাদেরকে তারা এখানে পুশিং করার চেষ্টা করছে তারা আদৌ বাংলাদেশি কিনা? কারণ আবার দু একটি ঘটনা এরকমও গেছে যে রাজশাহীর দিককার দু একজনকে আসলে পাওয়া গেছে যারা সীমান্তের ওই জায়গাতে গিয়েছিল, তখন তাদেরকেও পুশ ব্যাক করার বা পুশিং করার একটা চেষ্টা করা হয়েছে, পরে পরিচয় জানার পরে দেখা গেছে তারা আবার বাংলাদেশি। ঠিক আছে, এখানে প্রথম কথা হলো যে তারা বাংলাদেশি কি বাংলাদেশি না, এইটা এখানে কোনো বিবেচ্য বিষয়ই না। কেননা পুশিং করে আপনি কখনোই, এমনকি তারা যদি বাংলাদেশিও হয়, আপনি পুশিং করে তাদেরকে তো ফেরত পাঠাবেন না। ফেরত পাঠানো, যদি আমার দেশের নাগরিক হয়, বাংলাদেশের নাগরিক হয়, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর একটা বৈধ পথ আছে, অর্থাৎ একটা এস্টাবলিশড নর্ম আছে, আপনাকে সেটাই অনুসরণ করতে হবে। ভারতের দিক থেকে কিছুদিন আগে একটা অভিযোগ করা হয়েছিল যে তারা যখন বাংলাদেশের কাছে তালিকা দেয় তখন বাংলাদেশ অযথা অনেক বেশি দেরি করে। বাংলাদেশ তার উত্তরে বলেছে যে কেবলমাত্র তালিকা দিলেই তো হবে না, তালিকা দেওয়ার পর একটা ভেরিফিকেশনের প্রয়োজন আছে।
তো সেই ভেরিফিকেশনের জন্য আপনার যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদের ইন্টারভিউ প্রয়োজন আছে। মানে এক ভদ্রলোক, মানে যাকে আমরা ধরেন এখানে অভিযুক্ত করছি যে সে বাংলাদেশী, তাকে সে নিজে যদি অস্বীকার করে, অর্থাৎ সে নিজে যদি বলেন যে না আমি ভারতীয় নাগরিক, অথবা সে যদি বলে যে আমি বাংলাদেশের নাগরিক না, তাহলে সে কোন ভাষায় কথা বলছে, কি তার ধর্ম, এগুলো এখানে কোনো বিবেচ্য বিষয়ই না। সো প্রথমে ওই যাকে আপনার টার্গেট করা হচ্ছে তাকে প্রথমে বলতে হবে যে সে বাংলাদেশী, এবং বললে এটা প্রমাণ করার জন্য তাকে ডকুমেন্ট দিতে হবে। আপনি কোনো না কোনো প্রমাণ উপস্থাপন করতে হবে। সেই প্রমাণগুলো আপনি ভেরিফাই করে আপনি যখন ধরে নেবেন যে হ্যাঁ ঠিক আছে, তার সমস্ত তথ্যগুলো ঠিক আছে, তখন আপনি তাকে রিসিভ করবেন, বাংলাদেশে ফেরত নিয়ে আসবেন। এইটাই হলো আপনার নিয়ম। কিন্তু এইটা যদি না হয় তাহলে অন্য কোনো ভাবে জোর জবরদস্তি করে আপনার কাউকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সেই হিসেবে বৈঠকের কথা বা আলোচনার কথা আপনারা বলছিলেন, কোন পর্যায়ে আসলে এই বৈঠকটি হলে পরে কোনো সুরাহা আসতে পারে? আমি মনে করি এখন এইটা যে পর্যায়ে আছে তাতে এটা রাজনৈতিক লেভেলেই আলাপ করতে হবে, অর্থাৎ কূটনৈতিক লেভেলে এটা আলাপ করতে হবে। অন্য কোথাও এটা আলাপ করে আর কোনো সমাধান হবে না। আর দ্বিতীয়, আমার যেটা বরাবরই আমার মনে হয় যে এইটা তো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন আছে, ওইটা নজির, এটা নিজে কোনো সমস্যা না। কারণ আপনি দেখেন এই যে লোকগুলোকে এখন ঠেলে দেওয়া হচ্ছে, সেই লোকগুলো তো অনেকদিন থেকেই ভারতে আছে। তাদেরকে যদি ঠেলেই দিতে হতো তাহলে আগেও ঠেলে দেওয়া যেত, কিন্তু তখন তো তাদেরকে ঠেলে দেওয়া হয়নি। এবং বাংলাদেশে তো ভারতে তো অনেক বাংলাদেশি এই মুহূর্তে আছেন, যাদের অনেকের নামে হয়তো মামলাও আছে, অনেকে অভিযুক্ত বিভিন্ন অভিযোগে, তাদেরকে তো ফেরত দেওয়া হচ্ছে না। তার মানে আমরা নিশ্চিত যারা জানি যে যারা বাংলাদেশি তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না, কিন্তু যারা নিজেদেরকে বাংলাদেশি দাবি করছেন না, ভারতীয় দাবি করছেন, তাদেরকে জোর করে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হচ্ছে। আর আমি রাজনৈতিক পর্যায়ে এই জন্যই কথা বলতে বলি যে আমাদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন যদি থাকে, আলাপ আলোচনার মাধ্যমে এই টানাপোড়েনটাকে অবশ্যই স্বাভাবিক করে নিয়ে আসতে হবে, অর্থাৎ দুই দেশের সম্পর্কটাকে স্বাভাবিক করতে হবে, সেইটা করার চেষ্টা করতে হবে। এবং সেইটুকু যদি আমরা সেই জায়গায় আপনি অর্জন করতে যেহেতু পারি, স্বাভাবিক করার কথা বলছেন, আসলে প্রসঙ্গটি এটার সাথে না হলেও মানে উদাহরণ হিসেবে আসলে আসছে, সেটা হচ্ছে আমরা দুদিন আগে দেখেছি তথ্য উপদেষ্টা আমাদের প্রধানমন্ত্রীর, তিনি একটা ভারতেরই সরকারের আমন্ত্রণে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গিয়েছেন। দিল্লি এয়ারপোর্টে তিনি ইমিগ্রেশনে ছিলেন। তারপরে হচ্ছে সেখান থেকে যখন তাকে নিয়ে এক ধরনের দোটানার তারা তৈরি করেছিল, তখন তিনি ফেরত এসছেন, যেখানে একেবারে নির্দিষ্টভাবে বিষয়টি থাকার পরেও বাংলাদেশের তথ্য উপদেষ্টাকে এ ধরনের হেনস্থার শিকার হয়। তখন আপনার কাছে কি মনে হয় যে এই যে টানাপোড়েনটা ঠিক করতে হবে, আলোচনা করতে হবে, কূটনৈতিক পর্যায়ে আমরা কথা বলবো, এই ঘটনার পরে ভারতের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের বক্তব্য আসেনি। আমরা বরং আমাদের দিক থেকে এখানকার ভারপ্রাপ্ত যিনি হাই কমিশনার আছেন তাকে আমরা তলব করেছিলাম বিষয়টি জানানোর জন্য এবং ব্যাখ্যা চাওয়ার জন্য, কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কিন্তু কোনো ধরনের বক্তব্য আসেনি। সেখানে এই সীমান্তের বিষয়টি নিয়ে আসলে ঠিক সেভাবে কি আশা রাখার সুযোগ কি আছে আপনার কাছে কি মনে হয়? জি, সুযোগ অবশ্যই আছে, আমাদেরকে আশাবাদী হতেই হবে। কিন্তু আমরা আশা করছি, কিন্তু আমি আরো একটা থেকে কথা তো কোনো ধরনের আপনার স্বার্থ, বাংলাদেশের স্বার্থ অন্য কেউ রক্ষা করে দিবে না। বাংলাদেশের স্বার্থ আপনার নিজের স্বার্থ আপনাকে নিজে রক্ষা করতে হবে, এবং এই স্বার্থ রক্ষা করতে গেলে আমি যেটা বললাম যে আলাপ আলোচনা ছাড়া কোনো বিকল্প নাই। আপনি যখন যেখানে যে সুযোগ পাবেন সেই সুযোগেই আপনাকে আলাপ আলোচনাটা করতে হবে, কন্টিনিউয়াস করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি আলোচনাই করবেন, কথাই বলবেন। কথা বলার জায়গা বন্ধ হয়ে গেলে তখন আপনি বিকল্প চিন্তা করতে পারেন, কিন্তু এখন এটা অবশ্যই আমাদের কথা বলতে হবে। আর আপনি খুবই আশা নিয়ে আসলে এই বক্তব্যটি দিচ্ছেন যে আমরা এক ধরনের আশার মধ্যে থাকবো, আমরা আলোচনা চালিয়ে যাব, কিন্তু আমরা আলোচনা করতে আগ্রহী, আমরা নানাভাবে বলছি বিষয়টি বন্ধ করতে, কিন্তু তারপরেও অপর পক্ষ থেকে যখন সারাটি না আসে তখন এক ধরনের অনিশ্চয়তাই তৈরি হয়। হাসান মোহাম্মদ শামসুদ্দিন, সেটি হচ্ছে এই অনিশ্চয়তার মাঝে সামনের দিনগুলোতে আপনার কাছে কি মনে হয় যে এই দিন শেষে তো আসলে কিছু মানুষ এখানে এক ধরনের অসহায় অবস্থায় আছে,
আছে, সে হোক বাংলাদেশি হোক সে ভারতীয়, একটা মানবিক অবস্থা সেখানে তৈরি হয়েছে। এই জায়গায় আপনার কাছে কি মনে হয়, যখন জাতিসংঘের পক্ষ থেকে একটি বক্তব্য, হয়তো এখানেও একই রকম কথা যে দুই পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টা ফয়সলা করা যায়, কিন্তু ওই মানুষগুলোকে নিয়ে কোনো সেফ জোনে কি আসলে রাখার কোনো সুযোগ আছে কি না, যে যাচাই পরীক্ষা নিরীক্ষা করার পরে তাদেরকে সিদ্ধান্তের বিষয়টি, ওই যে সীমান্তের শূন্য রেখে তাদেরকে যে ফেলে রাখা হলো, সেটা তো অনেকটা অমানবিক। সঠিক, এটা অমানবিক। ভারতের কিন্তু একটা জায়গা আছে, তারা হোল্ডিং এরিয়া বলে, তারা ওখানেই সবাইকে জড়ো করে, তারপর ওখান থেকে আস্তে আস্তে পুশিং করে। তো ওখানে তারা কি যাচাই বাছাই করছে কিনা এই জিনিসটা আসলে দেখার বিষয়, এবং কি যাচাই বাছাই করছে ওই তথ্যগুলা আমাদের বিজিবির কাছে কিন্তু হ্যান্ডওভার না করেই এই পুশিংটা করা হচ্ছে। ওই তথ্যগুলো যদি সঠিক তথ্য তারা পেত বিএসএফ, এবং ওই তথ্যগুলো যদি বিজিবির কাছে দিত, তাহলে একটা প্রচলিত নিয়মে এই ধরনের হ্যান্ডিং ওভার হয়ে যেত, এবং যে দেশের নাগরিক তারা ওই দেশে চলে যেতে পারতো। বাট এটা হচ্ছে না। এটা না হয়ে কি হচ্ছে, কিছু মানুষ সীমান্তের মানে কি শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছে। বিএসএফও ওখানে কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে, বাংলাদেশ সাইডে বিজিবিও সতর্ক অবস্থায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি আমরা একটা ঘন বসতিপূর্ণ দেশ, আমাদের যেই গ্রামগুলো আছে ওই গ্রামের মানুষগুলো কিন্তু এখন অ্যালার্ট হয়ে আছে, সতর্ক অবস্থায় আছে। আপাতত শান্তি যেটা ছিল সীমান্তে, ওই শান্তিটা নেই, অশান্তি বিরাজ করছে। এটা কিন্তু কারোর জন্যই কখনো মঙ্গলজনক নয়। এবং এটা একটা অদ্ভুত একটা ব্যাপার, ভারত একটা গণতান্ত্রিক দেশ এবং এখানে গণতান্ত্রিক সরকার আছে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার আছে। এই দুই সরকার যদি এই সমস্যার সমাধান না করতে পারে, তাহলে গণতন্ত্রের যেই প্রকৃত অর্থ আছে এই অর্থটা নিষ্ফল হয়ে যাবে। আমরা কখনোই বিশ্বাস করি না যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো জিনিস সমাধান হবে না, এটা বিশ্বাস করা উচিত হবে না। এবং আমরা আমাদের কাজ চালিয়ে যেতে হবে, যেটা আমাদের জনাব মাহফুজুর রহমান বলেছেন, যে ওটা আমাদেরকে আশাবাদী থাকতেই হবে এবং হতেই হবে। সেই মাঝে আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে যদি ছোট করে আপনার কাছে জানতেই চাই, যে এক ধরনের অস্থিরতা তো তৈরি সেখানে হয়েছে, এবং সেখানকার নিরাপত্তার ব্যবস্থাটাও আসলে আপনার কাছে কি মনে হয় যে আলাদা কোনোভাবে কোনো সেখানে ফোর্স বাড়ানো, অথবা গ্রামবাসীরা তো আমরা হয়তো ছবিতেও দেখছি যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে আসলে এই যুগে কতটুকু আর যুদ্ধ করা যাবে বা ঠেকানো যাবে? ওখানে আসলে কামান নিয়ে তো বসে থাকার কিছু নাই, ওখানে লাঠি দরকার হবে এই পুশিনের বিপরীতে। আমি ওই সীমান্তেই ছিলাম, রাজশাহী সেক্টরে। আমি দীর্ঘ 1.5 বছর 2 বছর আমি ছিলাম। ওই সীমান্ত সম্পর্কে আমার পুরোটা ধারণা আছে, আমি প্রত্যেক জায়গায় গিয়েছি। এখানে যদি গ্রামবাসীরা সতর্ক হয়, আমাদের এখানে প্রচুর মানুষ সীমান্তে রয়েছে। ভারতের মানুষগুলো কিন্তু আরো 2-3 কিলোমিটার ভিতরে বসবাস করে, তাদের সীমান্ত এটা মোটামুটি ফাঁকা। সো আমাদের এই মানুষগুলো এখন অ্যাক্টিভ হচ্ছে যে হ্যাঁ, আমাদের পাশের দেশ এই ধরনের একটা সমস্যা করছে, আমাদেরকে এখন সতর্ক এবং সজাগ থাকতে হবে। তারা আগে যদি অন্য কোনো কাজ করে থাকতো, তার বিনিময়ে তারা এখন কিন্তু সীমান্ত রক্ষা এবং তাদের নিজেদের সার্ভাইভালের জন্য কাজ করছে। আর বিজিবিও এখন, আগে যদি বিজিবি অন্য কোনো কাজে একটু ঢিলেমি দিয়ে থাকে, এখন কিন্তু তারা সতর্ক হয়ে গেছে, এবং তাদের যে রিইনফোর্সমেন্ট দরকার ওই রিইনফোর্সমেন্ট কিন্তু তাদের পেয়েছে। একটা জিনিস মনে রাখবেন, ভারত বাংলাদেশের সীমান্ত হচ্ছে বিশাল এক সীমান্ত, 4500 মানে 4000 4500 কিলোমিটার। এত বড় সীমান্ত ভারতের পৃথিবীর কোনো দেশের সাথে নাই। এই সীমান্ত বাংলাদেশের জন্য যেরকম সমস্যা, ভারতের জন্য আরো বেশি সমস্যা। শুধু পশ্চিমবঙ্গের এই অংশটুকু দেখছি, আরো কিন্তু আরো 4টা রাজ্য রয়েছে ভারতের, তারাও কিন্তু এই ধরনের সমস্যা ফেস করবে। আমরা আসলে সকল সমস্যার আসলে সমাধান চাই, আমরা চাই না কারোর সাথেই আমাদের আসলে শত্রুতা তৈরি হোক। নিশ্চয়ই আগামীতে আবারও কথা বলার সুযোগ হবে। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিস্তারিত নিয়ে। থাকবেন 71-এর সাথে।